হাই স্টুডেন্টস, আজকে একটা নতুন কবিতা নিয়ে ক্লাস 9-এ চলে এসেছি। এইগুলো কিন্তু ক্লাস 9-এর স্টুডেন্টরা পড়বে, যেমন সাথে সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশন যারা এসএলএসটি পরীক্ষা দেবে তারাও পড়বে। আচ্ছা, আমাদের তো এসএলএসটিতে সমস্ত 9-এর 10-এর যে প্রোজগুলো রয়েছে, পোয়েমগুলো রয়েছে, ওগুলো আছে, তো তাদেরও ক্ষেত্রে এগুলো উপকার হবে। আর দেখো, যাদের চ্যানেলটা ভালো লাগবে, ক্লাসগুলো ভালো লাগছে, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু পড়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পাও। আর দেরি হবে না, আর লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে, ঠিক আছে? কোনো প্রশ্নের কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের উত্তর দিতে পারবো, তাই না? তোমরা রেসপন্স করো, আমি চাই তোমরা রেসপন্স করো। চলো শুরু করছি। দেখো, নবম শ্রেণী বলি, আমি শুরু করি। নবম শ্রেণী, আজকের কবিতা হলো আবহমান। হ্যাঁ, কবিতা হলো আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চলে আসছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে কোনো কিছু তথ্য, যেমন আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা অল্প বিস্তর জানি, তবুও আমরা জেনে রাখা আমাদের ভালো যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924, ঠিক আছে? এই যে 2-3 বছরের মধ্যে রিসেন্ট উনি কিন্তু মারা গেছেন, ঠিক আছে? সালটা আমার ঠিক এই মুহূর্তে 2021 না 22 আমার মনে পড়ছে না, তবে তোমরা হয়তো অনেকেই জানো। আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলে আমি সালটা দিচ্ছি না, তবে রিসেন্টলি উনি মারা গেছেন, তো সেই কারণে এখানে সালটা দেওয়া নেই, মৃত্যুর সালটা। কিন্তু জন্ম 1924 সালে। জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন তিনি শুরু করেছিলেন। তিনি সত্যযুগ বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার সাংবাদিক রূপে তার প্রথম কর্মজীবন তিনি শুরু করেন। আচ্ছা, পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হন। আনন্দবাজার পত্রিকা প্রত্যেকেই জানো, সেই পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। আনন্দমেলা যে পত্রিকা রয়েছে সেখানে কিন্তু তিনি সম্পাদনা করতেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। সবাই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আমরা বাংলা সাহিত্যে যারা অন্তত রয়েছি নাম আমরা প্রত্যেকেই জানি। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে হচ্ছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা তার বিখ্যাত কবিতা, এটা সবাই জানো। হ্যাঁ, সেই উলঙ্গ রাজা, সেই ছেলেটা লাস্টে ওই শিশুটা এসে বলেছিল, রাজা তোর কাপড় কোথায়? এই যে লাইনটা, এই লাইনটা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেরই চেনা এই লাইন, ঠিক আছে? আচ্ছা, এই উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। বুঝতে পারছো? এমনই কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ছিল, এই কবিতার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে, দুটো কবিতার নাম বলো, বা কাব্যগ্রন্থ, কবিতা না কাব্যগ্রন্থের নাম বলো, তাহলে বলবে নীল নির্জন আর অন্ধকার বারান্দা। আচ্ছা, চলে আসছি এবার মূল কবিতায়। দেখো, ভালো করে কবিতাটা আমি পড়ছি, তোমরাও কিন্তু বাড়িতে খুঁটিয়ে পড়বে, আর আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো পড়তে পড়তে আমার ভিডিওটা দেখবে, তাহলেই তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, ঠিক আছে? কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, ঠিক আছে? দেখো, কবি বলছেন, যা গিয়ে তুই লাউ মাচাটার পাশে দাঁড়া, ওখানে একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, একটা ছোট্ট ফুল দুলছে। কে এইখানে এসেছিল? যেখানে ধরো লাউ মাচা আছে, ওখানে তো বুঝতেই পারছি আগে বসতি ছিল বা কেউ বসবাস করতো। বলছে কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছিল, এখানে থাকতো নিবিড় অনুরাগে, নিজে খুব টানে
নিজের বাড়ি তো ভিটে তো থাকতো। কে এইখানে হারিয়ে গেলেও আবার ফিরে আসে, বলছে এইখান থেকে কেউ চলে গিয়ে হারিয়ে যাওয়া মানে চলে গেলেও আবার সে কিন্তু তার শেকড়ের টানে ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে, আবার এই গ্রাম্য পরিবেশকে তার নিজের জন্মস্থানকে সে ভালোবাসে, এই হাওয়াকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। বলছে কিছুই ফুরিয়ে যাচ্ছে না, নোটে গাছটা যেমন ছিল তেমনই আছে কিন্তু বুড়িয়ে যাচ্ছে। নোটে গাছ তো মানে সতেজ থাকতে থাকতে বুড়িয়ে যাচ্ছে কিন্তু মুড়িয়ে যায় না, অর্থাৎ আশা কিন্তু কখনো থেমে মানে আশা করেই থাকতে হয় মানুষকে, কিন্তু হোপলেস হলে চলে না, ঠিক আছে। নোটে গাছটা কিন্তু তার প্রতীক হয়ে উঠছে। দেখো, জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়ার লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। আবার উনি বলছেন দেখো, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা, ফুরোয় না তার সেই একগুয়েটা দুরন্ত পিপাসা। একগুয়ে একটা দুরন্ত পিপাসা আছে, আমি দূরে বহু দূরে যাত্রা করব, কিন্তু সেটা ফুরোচ্ছে না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, কি লাউ মাচা আর এই ভিটে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, কি না আমার সন্তান আমার কাছে মানে বাস্তু ভিটেতে সে ফিরে আসবেই। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এটা একটা আশার প্রতীক হয়ে উঠেছে। দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। একটা ছোট্ট ফুল দুলছে মানে একটা আশা আছে, ঠিক আছে। সবই এখানে কিন্তু আশা, একটা গভীর জীবনবোধের কিন্তু প্রতীক হয়ে উঠছে। দেখো তারপরে কি বলছে, নেভে না তার যন্ত্রণা, যে দুঃখ হয় না বাসি। যন্ত্রণাটা তো নিভছে না, যে তুমি মানে যা নিজের সন্তান মানে ভিটে নিজে যে শেকড়ের টানে যে সন্তান সে দূরে চলে গেছে, বহু দূরে যাত্রা করেছে, সে তো ফিরছে না, সেই যন্ত্রণা রয়েছে। ধরো ওইখানে যারা বাস করতো পূর্বপুরুষ, ফিরছে না, দুঃখটা কিন্তু থেকে যাচ্ছে, কিন্তু দুঃখ হয় না বাসি। বলছে এখানে দুঃখটা কিন্তু বাসি হচ্ছে না, মানে দুঃখ শেষ হচ্ছে না, সে তো ফিরছে না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তার বাগান থেকে কিন্তু সেই ছোটোবেলায় তার নিজের ছেলে, ধরো সে এখন বিদেশে গেছে, সে ফিরছে না, কিন্তু বুড়ো বাবা মা তারা কিন্তু বলছে আমাদের মধ্যে আশা আছে, সে ফিরবে, সে তার শেকড়ের টানে তার নিজের বাস্তু ভিটের টানে সে ফিরবে তার বাবা মায়ের কাছে, সে পুরনো মূল্যবোধ আদর্শে সে ফিরে আসবে, সে আবার আসবে, সে কখনো হারিয়ে যেতে পারে না। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, তার যে বাগানে কুন্দ ফুলগুলো রয়েছে সেই কুন্দ ফুলের হাসি একটা আশা, এখানেও একটা আশা। তেমন করেই সূর্য ওঠে, তেমনই করেই ছায়া, যেমন রোজ রাত হচ্ছে দিন হচ্ছে, সূর্য উঠছে দিন আসছে, আবার ছায়া হচ্ছে অন্ধকার, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। বলছে সন্ধেবেলা যেমন সান্ধ্য নদীর হাওয়া বয়, সান্ধ্য মানে সন্ধেবেলার যে নদীর হাওয়া তেমনই বইছে নিয়মিত, কোনো দিন তো হাওয়া থেমে যাচ্ছে না। তাই একটা আশা আছে যে সে ঠিকই তার শেকড়ের টানে বা ভিটের টানে ফিরে আসবে। ফুরোয় না তার কিছুই, ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তবু তার বাবা আশাহত হচ্ছে না যে ফিরবে না বলে, বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু একেবারে মুড়িয়ে যাচ্ছে না, যে আশাটা একদম নেই, সে তো তাহলে তো মরে যাবে। মানুষ যেমন আশাহত হলে হতাশার মধ্যে সে তো মরে যায়। অনেকে কিন্তু দেখো হতাশাগ্রস্ত হয়ে গেলে কিন্তু সে কিন্তু জীবনের দিকে যে ছুটে আসবে যে না আমি আবার নতুন করে লড়াই শুরু করব, সেটা কিন্তু অনেকের মধ্যে সেই জেদটা থাকে না। সে অনেকে কিন্তু নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সেইটা যাতে না হয় আশাহত হতে বারণ করছেন কবি। আবার উনি লাস্টে বলছেন দেখো, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাছাটার পাশে, এখনও সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তুই দেখ গিয়ে ওখানে, এখনও কিন্তু তোর সেই বৃদ্ধ বাবা মা আছে, এখনও তোর না থাকলেও তোর সেই বাড়িটা আছে, ওটা যেমন ছিল অক্ষত আছে, যেখানে তুই বড় হয়েছিস। যা গিয়ে সেই মানে বলছেন কবি যে সে আশাটা এখনও আছে, যে শেকড়ের পুরনো মূল্যবোধ পুরনো আদর্শ এগুলো কিন্তু কখনোই থেমে মানে শেষ হওয়ার নয়, সেটাই বলছেন যে এখনও পুরো মানে সন্ধ্যার বাতাসে সেই ফুলটা কিন্তু দুলছে। এই গেল যতটা মানে কবিতার একটা মানে আরও অন্তর্নিহিত তাৎপর্য আছে, গভীর অন্তর্নিহিত তাৎপর্য আছে, যেটা আমি নেক্সট এই যে স্লাইডে রেখেছি সারসংক্ষেপ। তোমরা এই সারসংক্ষেপটা ভালো করে পড়ো, আমি যেটা পড়ালাম সেইগুলো তোমরা যদি পারো তো একটুখানি ভালো করে শুনে নিও, শুনে আমার ভিডিওটা একটু পজ করে যদি আমার কথাগুলো লিখে নিতে পারো, যেটা বোঝালাম অন্তর্নিহিত আগে পড়াতে কয়েকটা জিনিস, যেমন বৃদ্ধের কথা বললাম এইগুলো,
তো সেটাও পারো, আবার এইটা তো তোমরা লিখেই নিও বা পড়ে নিও। দেখো সারসংক্ষেপে বলছি যে কবিতায় কবি বলছেন পূর্বপুরুষের উত্তরাধিকারীর উদ্দেশ্যে উঠোনে বেড়ে ওঠা লাউ মাচাটার পাশে। কবিতায় কবি বলছেন পূর্বপুরুষদের উত্তরাধিকারীর উদ্দেশ্যে উঠোনে বেড়ে ওঠা লাউ মাচাটার পাশে যেখানে ছোট্ট একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে, সেইখানে গিয়ে দাঁড়াতে বলেছেন কবি। এখানটা একটুখানি লিখে নেবে যে সেখানে গিয়ে কবি দাঁড়াতে বলেছেন। হ্যাঁ, অর্থাৎ পুরাতন মূল্যবোধের প্রতীক হয়ে উঠেছে এই লাউ মাচা। অনেক বছর আগে কেউ নিবিড় অনুরাগেই ঘর বেঁধেছিল, তার প্রমাণ এই লাউ মাচা। ঠিক, কারণ না দেখো লাউ মাচা আছে, কারণ লাউ মাচাটা কেউ একজন লাগিয়েছে, তবে তো সেটা বড় হয়ে উঠেছে। লাউ গাছটা লাগিয়েছে মানে ছিল কেউ, হারিয়ে গিয়েও নিজের শেকড়ের টানে মানুষ এই লাউ মাচাটার কাছে ফিরে আসছে। ঠিক আছে, সন্ধ্যার বাতাসে ফুলটি হয়ে উঠছে গভীর জীবনবোধের প্রতীক। কেননা দেখো আশার প্রতীকও হয়ে উঠেছে। এই মাটিকে ভালোবেসে, এই হাওয়াকে ভালোবেসে বারংবার কেউ ফিরে আসে, কিছুই ফুরোয় না, বারবার ফিরে আসতেই হয়, তার কিছু ফুরিয়ে যাচ্ছে না। নটে গাছ বৃদ্ধ বয়সের প্রতীক হয়ে উঠেছে, বুড়িয়ে গেলেও মুড়োয় না, অর্থাৎ আবার ফিরে আসে নতুন প্রজন্ম। এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকে। এই যে ধারাবাহিকতা, নতুন এক প্রজন্মের পর আরেক প্রজন্ম, এই ধারাবাহিকতা চলতেই থাকে। এই দেখো একটা থাকে না যে মানে পুরনো ভিটে ছেড়ে অনেকে দূরে চলে গেল, সে আর পুরনো দিনের কথা মনেই করলো না, সে নতুন যে তার বাড়ি হয়েছে পুরো বিদেশে চলে গেল, সেখানে সেটেল করে গেল, সে আর ফিরলই না। ঠিক আছে, তার আর পিছনের দিকের কথা কিছু মনেই নেই, তার যে ছোটোবেলা বা তার বড় হওয়া সেইগুলো সে পুরনো ভিটের কথা, সেই শিকড়টা ভুলেই গেল, তার মানে ছিন্নই হয়ে গেল। সেইটাই বলছে, যদি যার ছিন্ন হয় না তাহলে তার কিন্তু সেই ধারাবাহিকতাটা বজায় থাকে। একটা মানে বুঝতেই পারছো তোমরা, একটা পুরনো যে একটা কালচারকে ধরে রাখা বা একটা আদর্শকে ধরে রাখা বা একটা মূল্যবোধকে ধরে রাখা কিন্তু খুব কঠিন, এবং সেটাকে ধরে যারা এগিয়ে চলে, তুমি যাও না, তুমি যত দূরেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও না কেন, তুমি তোমার পিছনের যে শিকড়, যেখান থেকে তুমি উঠে এসেছো, সেই জায়গাটাকে তোমার ভুললে তো চলবে না, কারণ সেটাই তো তোমার আসল সম্পদ, সেইটাই তো তোমার আদর্শ, সেই তোমার বৃদ্ধ পিতামাতা, সে তাদের আদর্শ, তাদের মূল্যবোধ, তাদের শিক্ষাটাই তো তোমার কাছে বড়, তাই না? সেই ধরেই তো তুমি এগিয়ে চলেছো। এবার তুমি যেখানেই থাকো না কেন, তুমি এই ফিরে আসবে, এই একটা আশার কথা এখানে বলা হয়েছে। কিছুই হারিয়ে যাওয়ার নয়, সেই পুরনো আদর্শ বা মূল্যবোধ হারিয়ে যাওয়ার নয়। কবি বারংবার বলছে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে, বারংবার বলেছে। এই যে ফার্স্টে এইখানটা একটুখানি বলেই দিলাম যে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে ওইখানে বলেছেন কবি, আবার এখানে বলছেন বারংবার যে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াও। আচ্ছা দেখো, প্রজন্ম কখনো শেষ হবে না। প্রজন্ম কি কখনো শেষ হবে? একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, আবার একটা প্রজন্ম হবে, তারপরে আবার প্রজন্ম, এই যে ধারাবাহিকতা চলতেই থাকবে। ফুরোয় না তার একগুয়েটা দুরন্ত পিপাসা। একটা মানুষের তো একগুয়ে দুরন্ত পিপাসা, মানে আমি আরও দূরে গিয়ে আরও বড় কিছু করব, আরও শহরের দিকে গিয়ে আরও অনেক কিছু করব, বা বাইরে বিদেশে যাত্রা করব, এই রকম। সারাটা দিন এই লাউ মাচা, এই ভিটে আপন মনে ঘাসের গন্ধ মাখে, সে তো নিজের মনেই থাকে, সেখানে আর কেউ নেই, ধরো মারা গেছে বৃদ্ধ পিতামাতা, সারা রাত তারায় তারায় কত স্বপ্নই না আঁকে, আর একটা ভেতরে একটা মানে একটা আশা থাকে যে হ্যাঁ, এই যে ধরো যখন ভিটেটা একদম পুরো বাড়ির মতো হয়ে যায়, নিশ্চয়ই কেউ আসবে, কেউ পরিষ্কার করবে, আবার থাকবে, বসতি স্থাপন করবে। হ্যাঁ, তারপরে ধরো যখন জঙ্গলাকীর্ণ হয়ে গেছে, সেটা ঠিক পরিষ্কার হবে, নিশ্চয়ই এই জায়গায় এসে আবার কেউ থাকতে শুরু করে, শেকড়ের টানে অন্তত গিয়ে ভিটেটা দেখতে যাবে, এরম একটা ব্যাপার। আচ্ছা, এই ভিটে আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারা রাত তারায় তারায় কত স্বপ্নই না আঁকে, তবুও নটে গাছ বুড়িয়ে উঠলেও কিন্তু মুড়িয়ে ওঠে না। এটা বৃদ্ধ পিতামাতার কথাও বলা হচ্ছে, তারা কতই স্বপ্ন আঁকে যে তার আত্মীয় পরিজন বা তার যে সন্তানেরা ফিরে আসবে তার কাছে। বুড়িয়ে উঠলেও কিন্তু সে মুড়িয়ে যাচ্ছে না, অর্থাৎ আশাহত হচ্ছে না। ঠিক আছে, সময় বয়ে চলে। নটে গাছটি প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে। দেখো, এটা প্রজন্মেরও প্রতীক হচ্ছে, যেমন একটা প্রজন্ম বড় বৃদ্ধ বট গাছ, বৃদ্ধকে মানে আমাদের বাবা বলো বা ঠাকুরদা বলো, তারা তো একটা বাড়ির আমাদের গৃহকর্তা, তারা হলো বট গাছ। ঠিক আছে, তো সেটা একটা প্রজন্ম, সে প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে। বুড়িয়ে যাচ্ছে, বুড়ো তো হবেই, মানুষ তো বুড়ো হবেই, ঠিক আছে, কিন্তু মুড়িয়ে যাচ্ছে না। নটে গাছটি প্রজন্মের প্রতীক হয়ে উঠেছে। হ্যাঁ,
আশায় বুক বাঁধা যে পরবর্তী প্রজন্ম তারই আদর্শ ও মূল্যবোধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তারা আশা করছে যে তাদের যে আদর্শ মূল্যবোধকে সামনের দিকে যে তাদের উত্তরাধিকারী যারা রয়েছে তারা কি করবে, সেই আদর্শ মূল্যবোধকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বুঝতে পেরেছ? চলে আসছি নেক্সটে। পুরনো প্রজন্মের মানুষের আপনজন দূরে গেলে যন্ত্রণা থেকেই যায়, দুঃখ বাসি হয় না। ঠিক আছে, দুঃখটা যে বাসি হয়ে গেছে আর ওদের জন্য মন টানছে না, আমার আর দরকার নেই, বাসি হয়ে গেছে, দুঃখটা আর নেই, হ্যাঁ সেটাও হচ্ছে না। দুঃখ তাজাই আছে, বাসি হচ্ছে না। তবুও তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারাচ্ছে না। অর্থাৎ কি হারায় না, মানে তার আশাটা আছে এখনও। বাগানে কুন্দ ফুল, লাউ মাচা, এগুলো কিন্তু সব আমি বলে দিয়েছি কিসের কিসের প্রতীক। যেমন প্রতিদিন সূর্য উঠছে আবার অস্ত চলে যাচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, যেমন দিন তো চলেই যাচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর। বুঝতে পেরেছ? সন্ধ্যাবেলায় নিয়মিতই সান্ধ্য নদীর হাওয়া বইছে। সন্ধ্যাবেলায় ধরো সন্ধ্যা প্রদীপ, যতদিন ওখানে কেউ থাকছে সন্ধ্যা প্রদীপও জ্বলছে। যখন নেই কেউ, ভিটে মাটিটা পুরো ফাঁকা, তখন তো সন্ধ্যা প্রদীপটা জ্বলছে না। আশা করছে সেই ভিটে যে নিশ্চয়ই এসে কেউ একটা নিশ্চয়ই তুলসীতলায় প্রদীপটা তো জ্বালাবে, নিশ্চয়ই কেউ থাকবে, আসবে আবার ভিটের টানে, সেই আশার কথা এখানে বলা হয়েছে। প্রতিদিন সূর্য উঠছে আবার অস্ত চলে যাচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে। বুঝতে পেরেছ? সন্ধ্যাবেলায় নিয়মিতই সান্ধ্য নদীর হাওয়া বইছে। নদীর হাওয়া, নদী যেমন তার নিজস্ব গতিতে চলেছে আপন ছন্দে, হাওয়াও তো রূপ বদল করে না। হাওয়া যেমন বইছে রোজই বইছে, সন্ধ্যেবেলা যেমন বওয়ার বইছে, হাওয়া তার রূপ বদলায় না, যেমন বইছে তেমন বই চলে। একটা আশা কোথাও যেন উঁকি মারে। কি আশা? যে তারা ফিরে আসবে, বা যেটা বলছি নোটে গাছ তাই বুড়িয়ে উঠলেও কিন্তু মুড়োয় না। বুঝতে পেরেছ? দেখো তারপর বলছে কবিতায় পাঠকের উদ্দেশ্যে বলছেন, উদ্দেশ্যে শেষেও বলছেন পুরনো প্রজন্মের আদর্শকে আঁকড়ে ধরে মূল্যবোধকে সাথে নিয়ে এগিয়ে চলতে। কারণ এখনও সেই লাউ মাচাটার পাশে ছোট্ট ফুলটা দুলছে। ঠিক আছে, অর্থাৎ আশা আছে। আচ্ছা চলে আসছি, দেখো কবিতা প্রসঙ্গে কিছু তথ্য। আমি প্রত্যেকবারই কবিতা প্রসঙ্গে কিছু তথ্য দিই। দেখো কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। আচ্ছা, কবিতায় 7টা স্তবক আছে তোমরা দেখবে, আর 34টা কিন্তু চরণ আছে। এইটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে 30 সংখ্যক কবিতা, আর কবিতায় 7টা স্তবক রয়েছে আর 34টা চরণ রয়েছে। আর যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সবার জন্য। আমার ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সবার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তো প্রশ্নোত্তর পর্বটা দেখো তোমরা। 1 নম্বরে দেখো দিয়েছি কবি কোথায় দাঁড়াতে বলেছেন? উঠানে লাউ মাচার পাশে। 2 নম্বরে দেখো সন্ধ্যার বাতাসে কি দুলছে? ছোট্ট একটা ফুল দুলছে। এখানে কেন ফিরে আসে? মাটি ও হাওয়াকে ভালোবেসে। এখানে তারা কেন ফিরে আসে? এখানে তারা হবে, হ্যাঁ, এখানে তারা কেন ফিরে আসে? মাটি ও হাওয়াকে ভালোবেসে। নোটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু ড্যাশ না, কি হবে? কিন্তু মুড়োয় না। সারাটা দিন আপন মনে কি মাখে? ঘাসের গন্ধ মাখে। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব আসে তোমাদের। তারায় তারায় কি আঁকে? স্বপ্ন। তার কি নেভে না? যন্ত্রণা নেভে না। কি বাসি না হওয়ার কথা কবি বলেছেন? দুঃখ বাসি না হওয়ার কথা কবি বলেছেন। ছায়া নামলে আবার কি ছুটে আসে? সান্ধ্য নদীর হাওয়া। শুধু কিন্তু নদীর হাওয়া বললে হবে না, সান্ধ্য নদীর হাওয়া বলতে হবে। দেখো লাইন তুলেও কিন্তু প্রশ্ন আসছে। ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই কথাটা কবার কবিতায় ব্যবহৃত হয়েছে? 4 বার ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু প্রত্যেকেরই আসতে পারে, যে কারোর এই স্কুল সার্ভিস কমিশনে খুব আসে। ক্লাস 9 স্টুডেন্টস তোমাদের জন্যও কিন্তু আসতে পারে। যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কথাটা কবিতায় কবার আছে? পুরো কথাটা কিন্তু 4 বার আছে। কবার আছে? 4 বার। ঠিক আছে, চলো একটা কিছু বড় প্রশ্ন আমি রাখছি। দেখো এখানে 4টে প্রশ্ন দিয়েছি আমি। এই লাইনগুলো যেগুলো আমি দিয়েছি না, এই লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট লাইন, যেগুলো তোমাদের ক্লাস 9 স্টুডেন্টস তোমাদের উদ্দেশ্যে বলছি। এইখান থেকে যেরকম প্রশ্ন দিয়েছি এইভাবে আসবে। আমি 4টে স্যাম্পল হিসেবে রেখেছি, বাকি যদি কবিতা থেকে ভেতর থেকে দেয় আশা করছি তোমরা পারবে, অন্তর্নিহিত তাৎপর্য জেনে গেলে আর ব্যাখ্যা জেনে গেলে। আর স্কুল সার্ভিস কমিশনের যারা পড়াশোনা করছো তারা দেখবে এই লাইনগুলো তুলে তুলে ভেতর থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয়। তো শর্ট প্রশ্নগুলো কখনো এড়িয়ে যাবে না, ভালো করে কবিতাটা পড়বে। ঠিক আছে,
চলো আরও কিছু বড় প্রশ্ন, যেমন 1 নম্বরে মা না যা গিয়ে হবে, সবই টাইপিং মিস্টেক হয়েছে, একটু দেখে নিও। যা গিয়ে ওই ড্যাশ 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 সন্ধ্যার বাতাসে, ওই যা গিয়ে থেকে সন্ধ্যার বাতাসে পর্যন্ত প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। বলছে যা গিয়ে তোর ওই উঠোনে দাঁড়া, ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এটা পুরো লাইনটা, ঠিক আছে? ওটার কি মানে প্রসঙ্গ বলো তো, বুঝিয়ে দিয়েছি, তোমরা পারবে, ব্যাখ্যাও করে দিয়েছি। 2 নম্বর, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে বলো তো ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? ওই যে পূর্বপুরুষ যারা ছিল তাদের কথা এখানে বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ তোমরা করতে পারবে। 3 নম্বর, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এমন কথা বলার কারণ কি? নোটে গাছ এখানে কিসের প্রতীক হয়ে উঠেছে সেটা বলবে, তার আশার কথাটা বলবে, এইগুলো বলবে, ঠিক আছে? বৃদ্ধ পিতামাতাকে ডাকবে বা পুরনো পূর্বপুরুষ বললেও চলবে, ঠিক আছে? নোটে গাছটা আর আশার কথাটা এখানে তোমাদের আগেই বললাম, বলতে হবে। আর 4 নম্বরে দেখো, নেভে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, ফুরোয় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তারপর যে 2টো লাইন ছিল লাস্টে সান্ধ্য নদীর হাওয়া পর্যন্ত, এইটা পুরোটার ব্যাখ্যা করে নিজের ভাষায় সংক্ষেপে বুঝিয়ে দাও। নেভে না তার যন্ত্রণা, কেন নেভে না তার যন্ত্রণা, কেন তার দুঃখ বাসি হয় না, বলেই দিয়েছি। তারপরে এখানে দেখো দ্বিতীয় যে 2টো লাইন আছে, যে তেমন করেই সূর্য ওঠে তেমনই করেই ছায়া, যেমন প্রত্যেক দিন রাত হচ্ছে দিন হচ্ছে সেই কথাটা বলতে হবে। সূর্য উঠছে আবার অস্তে চলে যাচ্ছে, তবুও কিন্তু যখন অস্ত চলে যাচ্ছে তখন সন্ধে আসছে, সন্ধে নামলে কিন্তু আবার পুনরায় কিন্তু তোমার কি হচ্ছে, সান্ধ্য নদীর হাওয়া বইছে, হাওয়া যেমন বওয়ার তেমনই বইছে, এই কথাটা এইভাবে তাৎপর্য বিশ্লেষণে বুঝিয়ে দিতে হবে। তাহলে সকল স্টুডেন্টসের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে তোমরা ভালো করে পড়াশোনা করো, খুঁটিয়ে পড়ো, কবিতাটা খুব মন দিয়ে পড়ো, তাৎপর্যগুলো ভালো করে বিশ্লেষণ করা আছে সেইগুলো ভালো করে পড়ো, লিখে নাও, দরকার পড়লে সব তথ্যগুলো ভালো করে লিখে নাও। যেখানে মনে হবে যে অসুবিধা হচ্ছে বা কিছু একটা ম্যামকে আমি জিজ্ঞেস করার আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নাও। পুরো ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? তোমার লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পাবে, সব ক্লাসগুলো তাড়াতাড়ি পাবে। এরপর আমি ওই ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস এগুলো আমি দিতে থাকবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।